আমন্ত্রণ চ্যানেল 24 এর রাত 10টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আমরা দুজন আছি, আমি সাবিহা নিগার দৃষ্টি এবং আতিকুর রহমান। আরএফএল গ্যাস্টো এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইস্যুতে এবার মুখোমুখি ইশরাক হোসেন ও উপদেষ্টা আসিফ মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ জানিয়েছেন ইশরাক। তবে আইন ও মেয়াদ জটিলতার কথা বলছেন স্থানীয় সরকার উপদেষ্টা। এদিকে কয়েকদিন ধরে আন্দোলনের পর আজ নগর ভবন ব্লকেট কর্মসূচি পালন করেন ইশরাকের অনুসারীরা। সোমবার সকাল 10টার পর থেকে নগর ভবনের সামনে জড়ো হতে শুরু করেন ইশরাক সমর্থকরা। ঢাকাবাসী ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। আমাদের একই দাবি যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হোক। ঢাকা মহানগর দক্ষিণের তাকে মেয়র করে দাও, এইটা আমাদের মূলত দাবি। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার ইচ্ছে করে ইশরাক হোসেনকে শপথ পড়তে দিচ্ছে না। যতদিন দাবি আদায় না হবে আন্দোলন চলবে বলে জানান তারা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, স্থানীয় উপদেষ্টা আসিফ সাহেব, ওনারা কেন শপথ পড়াচ্ছে না, এটা আমাদের বোধগম্য নয়। ইশরাককে নগর বিধায়ক হিসেবে দায়িত্বটা বুঝিয়ে দেওয়া হোক, আর না হলে আমাদের এই কর্মসূচি এর থেকে আরো কঠোর কর্মসূচি হবে। এ সময় তালাবদ্ধ নগর ভবনের প্রধান ফটকের সামনে ট্রাকে মঞ্চ বানিয়ে প্রতিবাদী গান পরিবেশন করেন শিল্পীরা। পরে মঙ্গলবারে কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়ক। আগামী দিন সকাল 10টায় আমরা এখানে আসব সদল বলে। এখানে এসে নগর ভবনের সামনে আমরা অবস্থান কর্মসূচি নিব এবং বিকেল 5টা পর্যন্ত এখানেই থাকবো আজকের মতো। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন ইশরাক হোসেনও। এজন্য অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির ক্ষমতার লোভকে দায়ী করেন তিনি। ঘোষণা দেন মানুষের অধিকার ফিরে পেতে আন্দোলন চালিয়ে যাওয়ার। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, আইন ও মেয়াদ জটিলতায় মেয়র পদে ইশরাকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। আমরা একটা লিগ্যাল নোটিশ পেয়েছি এবং আমাদেরকে বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয়। আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে। তো এই সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না। মেয়র পদে ইশরাক হোসেনকে বৈধ ঘোষণা করে গত 27 মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। দ্রুত ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই কথা বলেছেন সিলেট নগরীর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দলের সদস্য ফর্ম সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আদালত ঘোষিত জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন। অন্যথায় ঢাকার এই আন্দোলনকে কেন্দ্র করে হয়তো আরো বৃহত্তর আন্দোলন করতে হতে পারে। এবছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি। লন্ডনে এক অনুষ্ঠানে কথা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আহ্বান জানান মতপার্থক্য থাকলেও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার। তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডিমান্ড করেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। দেশের মানুষ নির্বাচন চাই। যে নির্বাচনের জন্য গত 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করি, যে নির্বাচনের জন্য আমরা যারা বিএনপি করি, এখানে আমাদের বহু নেতাকর্মী সহকর্মীকে আমরা হারিয়েছি। এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে। যারা প্রচার করে বিএনপির সংস্কার চায় না তারা মিথ্যা ও মতলবী কথা বলে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই মন্তব্য করেছেন। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে নজরুল ইসলাম খান বলেন, কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইলে প্রতিহত করা হবে। এদিকে দেশের শতকরা 75% মানুষ নির্বাচন চায় বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বলেন, ষড়যন্ত্র করে নির্বাচন পেছানো হচ্ছে, আন্তর্জাতিক চক্রান্ত চলছে অভিযোগ করে ফারুক আরও বলেন, করিডোর, চট্টগ্রাম বন্দর এসব নিয়ে ভাবনা অন্তর্বর্তী সরকারের কাজ নয়।
তারেক সাহেবের দেশে ফেরার ব্যাপারে আমি অন্তত দুশ্চিন্তাগ্রস্ত নই। নিশ্চয়ই আল্লাহর মেহেরবানিতে যখন সম্ভব হবে, উচিত হবে, উনি নিশ্চয়ই ফিরে আসবেন। বাংলাদেশে কোনো শক্তি কোনো ষড়যন্ত্র করে তাকে ঠেকাতে পারবে আমি বিশ্বাস করি না। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। জুলাই আন্দোলনে হত্যা চেষ্টার মামলায় কারাগারে পর্দার শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করা নুসরাত ফারিয়া সকালে আদালতে তোলা হলেই এই আদেশ দেন সিএমএম কোর্ট। পুলিশ প্রতিবেদন জমা সাপেক্ষে জামিন শুনানি হবে আগামী 22 মে। এখনো সিনেমার শুটিং দৃশ্য নয়, বাস্তবেই হেলমেট আর জ্যাকেট গায়ে পুলিশ বেষ্টনীতে আদালত প্রাঙ্গণে ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। বেলা 8:45টার দিকে নুসরাত ফারিয়াকে আদালতে আনার পর তাকে সিএমএম আদালতে হাজতখানায় রাখা হয়। বেলা 10টায় ফারিয়াকে তোলা হয় আদালতে। আদালত কক্ষে বিচারকের সামনে একদম নিশ্চুপ ছিলেন নুসরাত ফারিয়া। এ সময় তার বিরুদ্ধে আনা অভিযোগ আদালতের সামনে তুলে ধরেন সরকার পক্ষের আইনজীবী। যদিও ফারিয়ার পক্ষে তার আইনজীবী তাকে নির্দোষ দাবি করে যুক্তি তুলে ধরেন আদালতে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 22 মে পরবর্তী জামিন শুনানিরও দিন ধার্য করেন। আজকে তার জামিন আংশিক শুনানি হয় এবং আগামী 22 তারিখে বিজ্ঞ বিচারক তদন্তকারী কর্মকর্তাকে তার বিষয়ে আরও প্রতিবেদন দেওয়ার জন্য আগামী 22 তারিখ পাস নির্ধারণ করা হয় এবং আজকে তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। উনি দেশেই ছিলেন না এবং তার ফেসবুকে আপনি যদি দেখবেন সপক্ষে বেশ কিছু পোস্ট আছে এই বিপ্লবের সপক্ষে। এই তো সবকিছু মিলে আমরা আশা প্রার্থী যে সামনের হিয়ারিংয়ে কোর্ট আমাদের দিকে সহায় হবে। রোববার থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে হত্যা চেষ্টা মামলায় দেখানো হয় গ্রেপ্তার। মাকসুদুল হকিমু, চ্যানেল 24, ঢাকা। অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে এই মন্তব্য করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এই ঘটনা সমর্থনযোগ্য নয় উল্লেখ করে তিনি আশা করেন আইনি প্রতিকার পাবেন ফারিয়া। তার ধারণা আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনার স্নায়ু চাপ থেকে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়ে থাকতে পারে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান মামলা থাকায় নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে। সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় তিনি আরও জানান সংস্কৃতি উপদেষ্টার বক্তব্য তার ব্যক্তিগত। প্রতি বছরের নেই উনি যে কি করছে এটা আমি জানি না, ওইটা যার যার ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা তো সবাই আছে। এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন। রবিনহুড হতে চায় বাংলাদেশ ব্যাংক। লুটপাটের টাকা গরিবদের মাঝে বিলিয়ে দিতে গঠন করা হচ্ছে তহবিল। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, আইনি প্রক্রিয়ায় পাচার করা অর্থ ফেরাতে 4 থেকে 5 বছর সময় লাগতে পারে। আওয়ামী লীগ সরকারের আমলে অর্থ পাচারের মাধ্যমে বিদেশে বিপুল সম্পদ গড়েছে বেশ কিছু রাজনীতিবিদ ও ব্যবসায়ী। সেই টাকা ফেরাতে নানা পদক্ষেপ নেওয়া হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে তারা। পাচারের অর্থ ফেরাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক গভর্নর জানান, আইনি প্রক্রিয়ায় পাচার করা অর্থ ফেরত আনতে 4 থেকে 5 বছর সময় লাগতে পারে। তিনি আরও জানান, দেশে লুটের টাকা দরিদ্রদের মাঝে বিতরণ করা হবে, এজন্য ফান্ড গঠন করা হচ্ছে। দুর্নীতির মাধ্যমে টাকা অর্জন করা হয়েছে, সেটা ব্যাংকের সাথে সম্পর্ক নয়, ব্যাংকের টাকা দিয়ে হয় নাই। সেই ক্ষেত্রে সেই ধরনের সম্পদ, সেগুলো যেটা ব্যাংকের সাথে কোলেটারালাইজড না, সেই প্রপার্টিগুলোকে তখন সরকার তাদের আরেকটা ফান্ডে নিয়ে জনহিতকর কাজে সেটাকে ব্যয় করবে, কিন্তু সবই আইনগতভাবে। ডিজিটাল ব্যাংকিং নগদ ইস্যুতে গভর্নর জানান, নগদের ব্যবস্থাপনা বোর্ড দুর্নীতির মাধ্যমে 650 কোটি টাকা ইমানি হিসেবে আত্মসাৎ করেছে, যা উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে। সরকারের যে দারিদ্র বিমোচন কর্মসূচির অধীনে যে ধরনের অর্থ ট্রান্সফার করা হতো, নগদের মাধ্যমেই করা হতো শুধু, সেইখানে তারা প্রায় 2000 কোটি টাকার উপর তারা সেখানে আত্মসাৎ করেছে। এটা আমাদের বাংলাদেশ ব্যাংকের অডিটেও ধরা পড়েছে এবং এটা আমরা যে ইন্টারন্যাশনাল অডিট ফার্ম দিয়ে অডিট করেছিলাম সেটাতেও ধরা পড়েছে।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান, এখন পর্যন্ত সরকারের জব্দ করা সম্পত্তির মূল্য 1,30,700 কোটি টাকা, যা বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে রয়েছে। 1,30,758.7 ও 7 কোটি টাকা এবং $1,000,000 আর বিদেশে হচ্ছে 164। এটা হচ্ছে অ্যাটাচমেন্ট। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24, ঢাকা। ভারতের বিধিনিষেধ স্থলবন্দরে দেখা দিয়েছে স্থবিরতা। ফেরত যাচ্ছে অনেক পণ্যবাহী ট্রাক, কমেছে রপ্তানি আয়। সমস্যা সমাধানে সরকারের উচ্চ পর্যায়ের দিকে তাকিয়ে বন্দর ব্যবহারকারীরা। বাংলাদেশের সব স্থলবন্দর দিয়ে পোশাকের পাশাপাশি প্লাস্টিক, ফল, প্রক্রিয়াজাত খাবার, তুলা ও ফার্নিচার আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত, যার প্রভাব পড়েছে বন্দরগুলোতে। রোববার ভারতের উদ্দেশ্যে যাওয়া 36টি পণ্যবাহী ট্রাক আটকে যায় যশোরের বেনাপোল বন্দরে, কিন্তু কোনো উপায় না হওয়ায় চালানগুলো ফিরে যায় রপ্তানিকারকের ঠিকানাতেই। এভাবে হলে তো আমাদের জন্য, ব্যবসায়ীদের জন্য খুবই সমস্যা। অর্থনৈতিক দিক থেকে আমরা খুবই লোকসানের মধ্যে পড়বো। তা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেল, কারণ এই পথ দিয়ে আসলে খরচ অনেক, কস্টিং কম হতো, এবং এই পথে যদি সমুদ্র বন্দরে যাই কস্টিংটা অনেক বেড়ে যাবে। রপ্তানিকারক ও C&F এজেন্টরা বলছেন, এখন সমুদ্রপথে পণ্যগুলো পাঠানোর উদ্যোগ নিলেও খরচ বাড়বে 8 থেকে 10 গুণ। কার্গো বুকিং টুকিং দিয়ে প্রায় আপনার 4 লাখ 5 লাখ টাকা, এটা অনেক খরচ হবে। সেক্ষেত্রে রপ্তানিকারকরা অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হবে। এই পণ্য যদি সমুদ্রপথে রপ্তানি হয় তাহলে সময় ও অর্থ দুটোই অতিরিক্ত মাত্রায় খরচ হবে। একই অবস্থা চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরেও। ফেরত গেছে গার্মেন্টস পণ্যবাহী 2টি ট্রাক, তবে নিষেধাজ্ঞার বাইরে থাকায় রপ্তানি হয়েছে পাটজাত পণ্য। ভারতের নিষেধাজ্ঞার ফলে আগে যেতে প্রায় গাড়ির সংখ্যা অর্ধেকে নেমে আসছে। যদি এক্সপোর্টটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের যারা বন্ধু ড্রাইভার আছে, এখানে ড্রাইভারটার সংগঠন আছে, সংগঠনের খুব একটা নাজেহাল অবস্থা হয়ে যাবে। রপ্তানি কার্যক্রমে ভাটা পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরও। আটকে পড়ে পণ্যবাহী বেশ কিছু ট্রাক। ব্যবসায়ীরা বলছেন, এমন পরিস্থিতিতে প্রতিদিন রপ্তানি আয় কমেছে অন্তত 40 লাখ টাকা। এখন এটাতে 10 নামাতে আমাদের বিরাট ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। ডেইলি 10 গাড়ি 20 গাড়ি মাল যায়, এখন বন্ধ। যেহেতু বাংলাদেশও ক্ষতিগ্রস্ত, আমরাও ক্ষতিগ্রস্ত। পরিস্থিতি সামাল দিতে সরকারের উচ্চ পর্যায়ের দিকে তাকিয়ে বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঈদ সেলিব্রেশনে এবার নো টেনশন। সিঙ্গার বেকো আছে আপনার পাশে, আপনার সাথে। বড় ঈদে স্বস্তির ভরপুর সলিউশন নিয়ে এই সলিউশন কার্ডে পাচ্ছেন হাউসফুল অ্যাপ্লায়েন্স। আরও জিতে নিতে পারেন টিভি, রেফ্রিজারেটর, এসি, ওয়াশিং মেশিন সহ যে কোনো অ্যাপ্লায়েন্স। এছাড়াও আছে ঈদ বাজার অথবা এলপিজি গ্যাস বিল ডিসকাউন্ট। ভরপুর সলিউশন পেতে আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। ভিজিট করুন singarpd.com। হাঁটা শুরু করেছিলেন কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে। 84 দিনে 3 দেশ পাড়ি দিয়ে জয় করলেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট। প্রথম বাংলাদেশি হিসেবে এমন কীর্তি গড়লেন একরামুল হাসান শাকিল। আর মাউন্ট এভারেস্টের চূড়া স্পর্শ করা 7ম বাংলাদেশি তিনি। গেল 25 ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে পায়ে হেঁটে ফেনী, কুমিল্লা, মুন্সিগঞ্জ ও ঢাকা হয়ে গাজীপুর অতিক্রম করার সময় কথা হয় ইকরামুল হাসান শাকিলের সাথে। এই গাজীপুরেরই সন্তান শাকিল। আমার যেহেতু কক্সবাজার আছে, আমার যেহেতু সমুদ্র আছে, আমি সেই জন্যই আমি চেয়েছি যে আমার মানে যে সমুদ্র সৈকতটা আছে সেটা থেকেই আমি শুরু করি। তার এই C2 সামিট যাত্রায় মার্চের 28 তারিখ পৌঁছান পঞ্চগড়ে। এরপর ভারতের জলপাইগুড়ি, দার্জিলিং হয়ে 31 মার্চ পা রাখেন নেপালে। আরও 1000 কিলোমিটারের বেশি পথ পেরিয়ে 29 এপ্রিল বেস ক্যাম্পে পৌঁছান শাকিল। 3 দেশের প্রায় 1300 কিলোমিটার দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে মাউন্ট এভারেস্টের 29,031 ফুট উঁচু শিখরে পৌঁছান সোমবার ভোরে। শাকিলের লক্ষ্য ছিল C2 সামিট অভিযান 90 দিনের মধ্যে শেষ করার। 6 দিন বাকি থেকেই সাগর সৈকত থেকে হিমালয় জয় করলেন তিনি। এভারেস্ট জয়ী বাংলাদেশির মধ্যে শাকিল 7ম, কিন্তু সাগর সৈকত থেকে পায়ে হেঁটে চূড়ায় পৌঁছানোর কীর্তি গড়ার প্রথম নামটি শাকিলের। অভিযানের পুরো পথ প্লাস্টিক দূষণ ব্যবস্থাপনা, কার্বন নিঃসরণ হ্রাস ও পরিবেশ রক্ষায় টেকসই সমাধানে সচেতনতাও চালিয়েছেন ইকরামুল হাসান শাকিল। মির্জা রাকিব, চ্যানেল 24, ঢাকা।
রাত 10টার খবরের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি একটু পর। সুষ্ঠু নির্বাচনের জন্য যে সকল সংস্কার জরুরি তা বাস্তবায়নের দায়িত্ব বর্তমান সরকারের। বড় সংস্কারের দায়িত্ব দেওয়া উচিত নির্বাচিত সরকারের কাছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে এই কথা বলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। বলেন, বর্তমান সরকার ঐক্যমত্য কমিশনের বিষয়ে প্রাধান্য না নিয়ে নানা ইস্যু তৈরি করছে, যার ফলে এই বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে মানুষের মনে প্রশ্নের উদ্বেগ হয়েছে। বলেন, চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের কাছে দিলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। সরকারের এই পদক্ষেপ প্রতিহত করবে সিপিবি। বৈঠকে শুরুর আগে কমিশনের চেয়ারম্যান জানান, এর মাধ্যমে ৩৩টি দলের সাথে প্রাথমিক পর্যায়ে আলোচনার সমাপ্তি হয়েছে। যে বিষয়গুলো অমীমাংসিত থাকছে তা দ্বিতীয় পর্যায়ের বৈঠকে সমাধান হবে। সাম্য হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও পুলিশকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন তার সহপাঠীরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছেন তারা। এ সময় তারা অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তদন্ত প্রতিবেদন বিলম্বিত করা হচ্ছে। এ ঘটনার রাষ্ট্রীয় অব্যবস্থাপনা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার নগ্ন বহিঃপ্রকাশ বলেও দাবি করেন শিক্ষার্থীরা। বলেন, শুধু ন্যায় বিচার নয়, প্রশাসনিক গাফিলতির স্থায়ী সংস্কার চান তারা। এ সময় মব সন্ত্রাস ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান শিক্ষার্থীরা। সে পোস্টে প্রশাসনের মন্দির গেটের দিকে যাচ্ছিলেন তিনি। সেই ক্যাম্পাসকে একমাত্র নিরাপদ জায়গায় ক্যাম্পাসে তার জন্য, আশেপাশে ঢাকা শহরে কোনো নিরাপদ জায়গা নেই। আমরা মনে করি যদি স্থায়ী সমাধান তখনই সম্ভব হবে যখন এদেরকে স্থায়ীভাবে পুনর্বাসন নিশ্চিত করা যাবে। আমরা শুধু ন্যায় বিচার চাই না, আমরা চাই এই হত্যার পেছনের কাঠামোগত ব্যর্থতা ও প্রশাসনিক গাফিলতির স্থায়ী সংস্কার। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্ট হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। ৭ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১২ জন। দিনাজপুরে মাইক্রোবাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে ৪ জনের। প্রবল বৃষ্টিতে বেপরোয়া গতিতে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। এদিকে হবিগঞ্জে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় আরও ৩ জনের। এছাড়া মাগুরা, টাঙ্গাইল, গোপালগঞ্জ, মাদারীপুর ও কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে আরও ৫ জন। মুহূর্তেই নিভে গেল কয়েকটি তাজা প্রাণ, ছিন্ন বিচ্ছিন্ন মাইক্রোবাস। সোমবার প্রশিক্ষণের জন্য মাইক্রোবাসে রংপুর যাচ্ছিলেন ঠাকুরগাঁও হিসাবরক্ষণ কার্যালয়ের একটি দল। পথে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার প্রাণনগর এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস। উদ্ধার করা হয় অডিটর দেলোয়ার হোসেন ও গাড়ি চালক মানিকের মরদেহ। প্রচণ্ড বৃষ্টিতে বেপরোয়া গতিতে হয় এই দুর্ঘটনা। দেখা যাচ্ছে যে ট্রাকটাই এই মাইক্রোটাকে লাগাই দিচ্ছে। মধ্যে ড্রাইভারটা পড়েছিল নিচে, 3টা লোক গাড়ির ভিতরে চাপা পড়েছিল। তারা আসলে আমরা উঠাইলাম ওগুলো। আহত 5 জনকে পাঠানো হয় ঠাকুরগাঁও সদর হাসপাতালে। সেখানে মৃত্যু হয় অডিটর জুলফিকার আলী ও সুপার ইমরুল হোসেনের। মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্বজনদের মাঝে। একজন আমার ভাগ্নে জামাই হবে, ওরা হিসাব রক্ষণে বসে চাকরি করে, ওইখানে মারা গেছে। ওরা সবাই সেন্সলেস হয়ে গেছে, ওনার বউ বাচ্চা সবাই। ওর মেয়েটা আজকে লাস্ট প্র্যাকটিক্যাল পরীক্ষা, কি হবে আল্লাহ জানে। হবিগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে 2 বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে মারা যান 2 জন। আহতদের হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় আরও 1 জনের। যারা হতাহত হয় তাদেরকে আমরা দ্রুত হসপিটালে প্রেরণ করি এবং দ্রুত যানবাহন চলাচলের জন্য ট্রাফিক নিরীক্ষণে কাজ করি। এছাড়া কুষ্টিয়া ইটবোঝাই ট্রাক্টর চাপায় প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহীর। আর মাগুরা, টাঙ্গাইল, গোপালগঞ্জ ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আরও 5 জন। নাদিম হোসেন, চ্যানেল 24। সময় হলো একটা বিরতি, ফিরছি একটু পর।